ভীষণ চমকালেন জামাল এহতশাম। স্তম্ভিত চোখে একবার তানভীরকে পরখ করে দ্রুত নামিয়ে নিলেন দৃষ্টি। আর ছেলের কাছে পদে পদে কাবু হচ্ছেন। প্রতিটা প্রশ্নের উত্তর দিতে অপারগ তিনি, তাই রইলেন নিরুত্তর। তানভীর তাকিয়ে রইল উত্তরে আসে এক দৃষ্টি, একদম প্রখর এবং স্থির। জামাল এহতশামের কপালে জমায়েত হওয়া বিন্দু বিন্দু ঘাম। তানভীরের তা চোখ এড়ালো না। তানভীরের বলিষ্ঠ কণ্ঠ দিয়ে স্ফুরিত হয়, সংসার না করলেও পিয়া আমার স্ত্রী, কবুল বলে গ্রহণ করেছি আমি। আমার স্ত্রীকে সমস্ত প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করার দায়িত্ব আমারই। তাকে অপমান করা কথাগুলো যে গলা দিয়ে বের হয়েছে, সেই গলা চেপে ধরে সারা জীবনের মতো কথা বন্ধ করার সাহস আমার আছে, কিন্তু সেই শিক্ষাটুকু আমার মা আমাকে দেননি। জামাল এহতশাম এদিক সেদিক তাকিয়ে হাঁসফাঁস করতে লাগেন। লজ্জায় ছেলের চোখে চোখ রাখতে পারছেন না তিনি। প্রতিটা কথা ধ্রুব সত্য। তানভীর আবারও মুখ খুলে, আজ যেন কেবল তানভীরের বলার দিন। তোমার সামনে আমার মাকে কেউ একজন হুমকি দিয়ে কথা বলে, আর তুমি চুপ ছিলে সেই সময়। সন্তান হয়ে যদি প্রশ্ন করি তোমাকে স্বামী হিসেবে কতটা যোগ্য, তুমি উত্তর দিতে পারবে? জামাল এহতশাম এবারে উত্তর দিতে পারলেন না। স্বামী হিসেবে তিনি কতটা যোগ্য, এই উত্তরটা আসলেই ওনার কাছে নেই। টিউশন থেকে ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয় পিয়া। পিকআপ ভ্যান জৈনেক এক ভদ্রলোককে চাপা দিয়ে সাহেবেকে চলে গেল। অ্যাক্সিডেন্ট স্পট আর পিয়ার বেশ খানিকটা দূরত্ব থাকলেও সবকিছুই সে দেখেছে। এরকম একটা দুর্ঘটনা চোখের সামনে দেখে একদম স্তব্ধ হয়ে গেল। মুহূর্তে চোখের সামনে কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারছে না। পিয়ার পা কাঁপতে থাকে। সেখানে জট পাকিয়ে গেল। এক এক করে আশেপাশের সবাই দৌড়াদৌড়ি করে সেদিকে যাচ্ছে। পিয়া কেবল শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জোরে জোরে শ্বাস নিল পিয়া। একটু শ্বাস সঞ্চয় করে পা বাড়ে নিজের গন্তব্যে। মনে মনে ভাবলো, ভুলো জট পাকানোর জায়গার দিকে সে তাকাবে না, নয়তো রক্ত দেখে সে নিজে এখন অসুস্থ হয়ে যাবে। ব্যাগটা চেপে ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে কেঁপে উঠছে তার। ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা যেন ধীরে ধীরে আরও দুর্বল হয়ে যাচ্ছে। পিয়ার ভিতর সন্ত্রস্ত পা চলতে চলতে ঠিক জট পাকানোর জায়গায় এসে থেমে গেল। সামনে কদম ফেলার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পালো না। পথের মধ্যে যেন বাধা হয়ে দাঁড়িয়েছে বিবেক। মনে হচ্ছে বিবেক চিৎকার করে বলছে, একজন মানুষকে বিপদে ফেলে চলে যেতে পারবি তুই পিয়া? এটাই তোর মানবিকতা? পিয়া যেতে পারেনি নিজের গন্তব্যে। রক্তভীতি ডিঙ্গিয়ে ভিড় ঠেলে যায় দুর্ঘটনায় শিকার হওয়া মানুষটাকে এক নজর দেখতে। রক্তে মাখামাখি মুখটা দেখে অন্তরাত্মা কেঁপে ওঠে পিয়ার। বাবা বলে আর্তনাদ করেই বসে পড়ল সে। চোখ ভিজে ওঠে, মুখ ভেঙে আসে তার। হাত পা জোড়া কাঁপতে কাঁপতে ঠান্ডা হয়ে আসে। এতগুলো মানুষের মুখের দিকে তাকিয়ে পিয়া চিৎকার করে উঠল, আপনারা মানুষ? আপনাদের কি বিবেক বুদ্ধি লোপ পেয়েছে? একটা মানুষ মারা যাচ্ছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন? পিয়া তড়িঘড়ি করে জামাল এহতশামের মাথাটা কোলে তুলে নিল। রক্তে মাখামাখি হয়ে গেল তার হাত আর গায়ের জামা ওড়না। জামাল এহতশামের নিস্তেজ হাতে থাকা চকলেট ফ্লেভারের কোন আইসক্রিমটাও যেন রক্তে গোসল করেছে। বাবা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? কথা বলুন না বাবা, আপনার কিছু হবে না। আপনাকে আমি এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। কথা বলুন না বাবা। পিয়ার কান্নার মাত্রা ক্রমশ বাড়তে থাকে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে নিলে দৃষ্টিগোচর হয় তার রক্তাক্ত হাত। আজ রক্তভীতি না থাকলেও আজ হচ্ছে হারিয়ে ফেলার ভয়। পিয়া আবারও আর্তনাদ করে ওঠে, আপনারা প্লিজ কেউ একটা গাড়ি ডাকুন না, আমার বাবাকে দয়া করে বাঁচান। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল, উনি আপনার বাবা? শ্বশুর। এটা বলতে গিয়ে থেমে গেল সে। তারপর দৃঢ় গলায় বলল, হ্যাঁ, আমার বাবা। আপনারা প্লিজ একটা কিছু করুন, বাঁচান ওনাকে। মনে হচ্ছে শরীরের সব রক্ত বের হয়ে যাবে। আপনি শান্ত হন, একজন গিয়েছে গাড়ির জন্য, এখনই নিয়ে আসবে। বলতে বলতে একটা সিএনজি এসে থামলো সেখানে। ক্লান্ত বিকেল, কফির কাপে চুমুক দিচ্ছে আর ল্যাপটপে আপন মনে কাজ করছে তানভীর। আচমকা মোবাইল বেজে উঠতেই কিঞ্চিত কেঁপে উঠল সে। দৃষ্টি বোলায় ফোনের দিকে। স্ক্রিনে রাজমহিষী নাম দেখেই ঠোঁট প্রসারিত হয় তার। বিলম্ব করল না, দ্রুত হাতে ফোন উঠালো সে। 3 দিন পর অভিমান কমলো, তবে আমার রাজমহিষীর দয়া হলো আপনার? কথা বলতে ইচ্ছে হলো এই অধমের সাথে? সেদিনের ঘটনার পর তানভীর হাজার চেয়েও পিয়ার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়নি।
পিয়া না কল রিসিভ করেছে না মেসেজের রিপ্লাই করেছে। তানভীর তার বাসার সামনেও দাঁড়িয়েছিল, তবে পিয়ার দেখা পায়নি। আপনি কোথায়? রক্ত বাবা আসুন। হেঁচকে ওঠা কণ্ঠস্বর। কান্না যখন পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর জিম্মায় চলে যান, সেই পরিবারে নেমে আসে শোক। বেডে শুয়ে থাকা মানুষগুলোর আর্তনাদ শুনলে একজন সুস্থ মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে। উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছে তানভীর, চোখে মুখে একরাশ অসহায়ত্ব। জরুরি বিভাগে এসে এত মানুষের ভিড়ে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে পিয়াকে। খুঁজতে খুঁজতে আবার কল লাগায় পিয়ার নাম্বারে, ফলাফল শূন্য। জরুরি বিভাগে আরেক দফা খুঁজলো, কাউকে দেখতে পেল না। ঘামে জুবুথুবু অবস্থা তানভীরের, বেরিয়ে এলো বাইরে। চাতক পাখির মতো দেখতে লাগলো রোগী নিয়ে আসা অটো রিক্সা, সিএনজি আর অ্যাম্বুলেন্সগুলোর দিকে। ঠিক তখনই একটা সিএনজি এসে থামলো তার সামনে। সিএনজি থেকে নামে পিয়া, রক্তে রঞ্জিত পিয়ার জামা ওড়না, কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চোখ, শুকিয়ে যাওয়া ঠোঁট। আটকে উঠল তানভীর। টিউশন থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে কথাটা মস্তিষ্কে ঘুরতেই দম বন্ধ হয়ে আসে তার। জনাকীর্ণ পরিবেশের কাউকে তোয়াক্কা না করেই এক ছুটিকে পিয়া জড়িয়ে ধরল, এমনভাবে নিজের বুকের সাথে মিশিয়ে নিল যেন কোনো বিপদ তাকে স্পর্শ না করে। সময় গণনার সাথে সাথে ক্রমান্বয়ে শক্ত হয় হাতের বাঁধন, সাথে তানভীরের আতঙ্কিত কণ্ঠস্বর। রক্তে ল্যাপটানো দেহ তোমার, হৃদয় পীড়ন হচ্ছে আমার। তোমার সমস্ত শারীরিক যন্ত্রণা আমার হয়ে যাক, কষ্টেরা আমায় গিলে নিক। আচমকা কেউ বুকে চেপে ধরার ভয় পেয়ে যায় পিয়া। ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি করতেই পরিচিত কণ্ঠস্বর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেল, তবে কান্নার বেগ বাড়ে তার। ফুপিয়ে উঠল সে। ক্ষত বিক্ষত শরীর এটা নয় তানভীর সাহেব। তানভীর জিজ্ঞাসা চাহনি নিক্ষেপ করতে পিয়া আঙ্গুল উঁচিয়ে জামাল এহতসামের রক্তাক্ত শরীরের দিকে ইশারা করে। নিস্তেজ রক্তে মাখামাখি জামাল এহতসামের শরীর, তবুও জন্মদাতা পিতাকে চিনতে বেগ পেতে হলো না তানভীরের। থমকে গেল তার দুনিয়া। দু কদম পিছিয়ে ধপ করে মাটিতে বসে পড়ে সে। গগন বিদারী চিৎকার করে ওঠে, বাবা। তানভীর অসহায় নেত্রে যে নিষ্প্রতিভ গলায় প্রশ্ন করলো। বেঁচে আছে? ছোট্ট একটা জিজ্ঞাসা, কিন্তু মর্মদেশ এফোর ওফর হয়ে যায় পিয়ার। পাগলামি করে সময় নষ্ট করার সময় এখন না। বাবা শ্বাস নিচ্ছেন, দ্রুত ট্রিটমেন্ট শুরু হওয়ার দরকার, রক্ত জোগাড় করা দরকার। তাড়াতাড়ি বাবাকে ভিতরে নিয়ে চলুন, আল্লাহর দোহাই দেরি করবেন না। লাল টকটকে চোখ তানভীরের। পিয়ার মুখের দিকে তাকাতেই পুনরায় পড়ল, বাবাকে বাঁচান। তানভীর উদ্ভ্রান্তের মতো ছুটিকে জামাল এহতসামে মাথাটা বুকের সাথে চেপে ধরেন। জ্ঞানহীন নিস্তেজ দেহ, বেঁচে আছেন, নিঃশ্বাস নিচ্ছেন, এটাই যেন উপর আল্লাহর দয়া। অবচেতন অবস্থায় পড়ে আছেন তাহমিনা হক। আফরিনের কাঁধে ভদ্র মহিলার মাথা। মা আর নানির কান্না দেখে কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে মিষ্টি। শিরিন আহমেদ সযত্নে আগলে রেখেছেন মিষ্টিকে। অদূরে দাঁড়িয়ে ডাক্তারের অপেক্ষা করছে তানভীর। প্রচুর ব্লিডিং হয়েছে জামাল এহতসামের। ব্লাড গ্রুপ মিলে যাওয়ায় কোনো দ্বিধা করেনি বেলাল শেখ। নার্সের সাথে গেলেন রক্ত দেওয়ার জন্য। একা থম মেরে বসে আছে পিয়া। পিয়ার জামায় লেগে থাকা রক্ত শুকিয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। খিদায় ক্লান্তিতে থাকা নিস্তেজ শরীরটা ঢুলছে, মুদে আসছে চোখ, চোখের পাতা এক কোলে আটকে উঠছে সে। বারবার চোখে শুধু অ্যাক্সিডেন্টের দৃশ্যই ভাসছে। ঢুলতে দেখে পিয়ার কাছে এসে বসে তানভীর। হাতের আঁচলে আলতো করে পিয়ার হাতটা নিল। পিয়া নিভে নিভ নয়নে চাইতে তানভীর জানতে চাইল, খারাপ লাগছে? পিয়া এপাশ ওপাশ মাথা তোলায়। তানভীর ফিচেল হাসলো, বিবশ গলায় পুনরায় জানতে চাইল, আজকে সারাদিন তোমার পেটে দানা পানি কিছু পড়েনি তাই না? পল্লবিত নেত্রযুগল পিয়ার নিষ্প্রাণ হেসে জবাব দেয়, তেমন কিছু না। তানভীর দীর্ঘশ্বাস চালো। ছুটোছুটি করতে গিয়ে তোমার কথা ভুলেই গিয়েছিলাম, অথচ তোমার খেয়াল রাখাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। এগুলো বলার সময় এখন না। আমার খেয়াল আপনি পরেও রাখতে পারবেন। আপাতত মেইন ফোকাস এখন বাবা। তানভীর কণ্ঠ খাদে নামিয়ে বলল, 2 দিন আগে তোমার কাছে ছিলাম অপরাধী, আজ হয়ে গেলাম ঋণী। তোমাদেরই কখনো শোধ করতে পারবো না। আপনজনের সাথে বুঝি ঋণ পরিশোধের সম্পর্ক? আপনার বাবা আমার কি হয়? কোনো হাসে তানভীর। স্বামী স্ত্রীর সম্পর্কে কখনো ঋণ থাকে না। যা থাকে তা হলো ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আর একে অপরের বিপদে পাশে থাকা। স্বামী স্ত্রীর মধ্যে ঋণ পরিশোধের সম্পর্কই হতো, তবে অচেনা
অজানা পরিবেশে এসে মানিয়ে নিয়ে সবার খেয়াল রাখা, রান্না করে খাওয়ানোর বিনিময়ে যে কটু কথা ও অপমান হজম করে সবার আগে সেগুলোর ঋণ পরিশোধ করতে বলতো। কিছু নিয়ে আসি, খেয়ে পানি খেয়ে নেবে একটু, নয়তো তুমি আবার অসুস্থ হয়ে যাবে। পিয়া আশ্বস্ত করে। আমায় নিয়ে চিন্তিত হবেন না, আমি ঠিক আছি। আগে ডাক্তার আসুক, বাবার সার্বিক অবস্থা জানি, তারপর খাবো। এখন আমার গলা দিয়ে খাবার নামবে না। তানভীর কথা বাড়ল না, চেয়ারে হেলান দিয়ে এক দৃষ্টিতে শূন্যে তাকিয়ে রইল। সহসাই পিয়া বলে ওঠে, আমার প্রচুর শীত করছে। ধ্যান ভাঙে তানভীরের। পিয়ার কপালে হাত ছোঁয়ালো মৃদু স্বরে। গা গরম, জ্বর আসবে মনে হয়, চলো আমার সাথে, কিছু খেয়ে ওষুধ খাবে। পিয়া পরে বলে নিশ্চুপ রইল। তোমার জামা কাপড়ও বদলানো দরকার, প্রচুর রক্ত। তানভীর ফের বলে। রক্ত কথাটা কর্ণগোচর হতে ধরফিরে ওঠে তাহমিনা হক। এহতোসাম বলে ছটফট করতে থাকেন তিনি। তানভীর আর পিয়া দৌড়ে আসতে তাহমিনা হক শান্ত স্থির নয়নে পিয়ার দিকে তাকিয়ে থাকেন। ধীরে ধীরে ঝাপস হয় তাহমিনা হকের চোখ। পিয়ার জামা ওনা হাতড়াতে থাকেন তিনি। ফ্যাস ফ্যাস করে কেঁদে ওঠেন মুহূর্তে। ভাঙা গলায় বলেন, এগুলো আমার এহতিসামের রক্তের, তাই না? আমার এহতিসাম বাঁচবে তো রে বাবা। কথাটা বলে আর সময় নিলেন না তাহমিনা হক। পুনরায় লুটিয়ে পড়লেন আফরিনের কাঁধে। আফরিনও ঠোঁট উল্টে চাপাসরে আর্তনাদ করে ওঠে। ভাইয়া, ধীরে ধীরে রক্তিম বর্ণ ধারণ করে তানভীরের চোখ। নিজের চেপে রাখার যন্ত্রণা লুকানোর জন্য চলে গেল অন্যদিকে। পুরুষ কাঁদে না, পুরুষ মানুষের কাঁদতে নেই। যেখানে সবাই মাথা গুজে, সেই মাথা গুজার জায়গাটাই যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে বাকিদের মানসিক শক্তিও ক্ষয়ে যায়। তাই পুরুষদের শক্ত থেকে বাকিদের আগলে রেখে বিপদ কাটিয়ে উঠতে হয়। পুরুষ দুর্বল হয়ে যাওয়া মানেই পুরো পরিবার দুর্বল হয়ে যাওয়া। ডাক্তার বের হয়ে আসতেই হুড়মুড় করে ছুটে গেল সবাই। আমার স্বামী বাঁচবে তো ডক্টর সাহেব? প্রশ্ন করে ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালালো তাহমিনা হক। আফরিন তার মাকে এক হাতে জড়িয়ে নিল। দেখুন, হায়াত মহোৎসব আল্লাহর হাতে, কার মৃত্যু কখন হবে কেউ জানে না। তানভীর জিজ্ঞেস করলো, ডক্টর, বাবার কন্ডিশন কি? দেখুন, ওনার মাথার আঘাতটা গুরুতর, বা গলাটা বলতে পারেন একদম থেতলে গেছে। চোখ ইনজুর্ড, তবে মারাত্মক কোনো ক্ষতি হয়নি। ডাক্তারের কথা শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়ল তাহমিনা হক। মেঝেতে বসে যেতে নিলেই দুহাতে আগলে নিল তানভীর। তানভীর বুকটা আঁকড়ে ধরেন তাহমিনা হক। আমরা আগে ডাক্তারের সম্পূর্ণ কথা শুনি মা। তুমি না আমাদের ছোটবেলায় শিখিয়েছ বিপদে ভেঙে পড়তে নেই, মনোবল শক্ত রেখে পরিস্থিতি সামলাতে। তুমি ভেঙে পড়লে তো আমরা গড়িয়ে যাই মা। আমাদের মানসিক শক্তি যে তুমি। আপনি বলুন ডাক্তার। তানভীর নিজের গলায় পুনরায় পড়ল। ডাক্তারও আবার বলতে লাগলেন, তাছাড়া পায়ের ফ্র্যাকচারটা মারাত্মক, পায়ের পাতার হাড় ভেঙে গিয়েছে। স্বাভাবিকভাবে আর কখনো হাঁটতে পারবেন না তিনি। পায়ের পাতার উপর কখনো প্রেশার দেওয়া যাবে না, ক্রাসে ভর দিয়ে চলতে হবে। বাবার সুস্থ হতে কতদিন লাগবে ডক্টর? পেশেন্টের সবগুলো ইনজুরির ডিপ, তাই সেরে ওঠাও সময় সাপেক্ষ। 1 থেকে 1.5 মাস ফুল রেস্টে থাকতে হবে, আর প্রপার যত্ন নিতে হবে। কতগুলো বলে ডাক্তার চলে যাচ্ছিলেন, আবারও ফিরে এসে বললেন, আর একটা কথা, পেশেন্টকে কখনো মানসিক চাপ দিবেন না, এতে বিপরীত হতে পারে। সাথে সাথে তানভীর পিয়ার দিকে তাকালো। তড়িঘড়ি করে মাথা নুয়ে ফেলে পিয়া। জেদ ধরে বসে আছেন তাহমিনা হক। হাসপাতাল থেকে এক পাও নড়বেন না তিনি, যাই হয়ে যাক। তানভীর এক হাতে মাকে জড়িয়ে ধরে মায়াভরা কণ্ঠে বলে, তুমিও যদি অসুস্থ হয়ে যাও আমরা কোথায় যাব মা? তাহমিনা হক বাচ্চাদের মতো ঠোঁট উল্টালেন। আমি এখানে তোর বাবাকে রেখে কোথাও যাব না। আমি আছি তো মা, কেন পাগলামি করছো? আমি যাব না কোথাও। কেন জেদ করছো? তাহমিনা হক উত্তর দিলেন না, নিঃশব্দে কেঁদে চলেছেন। আমি কালই বাবাকে নিয়ে অন্য হাসপাতালে শিফট করব। প্রয়োজন হলে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাবো, তারপর বাবাকে সুস্থ করে তুলব। সেই সাথে তোমাকেও তো সুস্থ থাকতে হবে। ভাইয়া আমি থাকি তোমার সাথে। তানভীর ধমকে উঠল, পাগল তুই? মিষ্টির হাল দেখেছিস? এই কয়েক ঘন্টায় কি হয়েছে? মাকে নিয়ে সোজা বাসায় যা, তারেক একটু পরেই আসবে তোদের নিতে। আফরিন মেয়ের দিকে তাকিয়ে দমে গেল একদম।
পিয়া আফরিনের কাঁধে হাত রাখে। আপনি মাকে নিয়ে বাসায় যান, আমি আর আপনার ভাই আছি এখানে। তানভীর কেমন করে যেন তাকালো পিয়ার দিকে। শীতলতার চাদরে আচ্ছাদিত তানভীরের সেই চাহনি। এর মাঝে এসে উপস্থিত হয় তারেক। হাঁপাতে হাঁপাতে এসে বলে, পৌঁছাতে দেরি করে ফেললাম তাই না? বাবার অবস্থা এখন কেমন? তানভীর সমস্তটা বলতে তারেক বলল। আল্লাহ ভরসা ভাই, আল্লাহ সব ঠিক করে দিবেন। এরপরই তারেকের নজরে আসে তানভীরের পিছনে আড়াল হয়ে থাকা পিয়াকে। আসসালামু আলাইকুম ভাবি। পিয়া সালামের জবাব দিল। তারেক এরপরই কুশল বিনিময় করে পিয়ার বাবার সাথে। পিয়ার বাবা প্রথমে চিনতে পারেনি, পরে মিষ্টি যখন আধো আধো গলায় বাবা বাবা করতে করতে তারেকের কোলে লাফ দিয়ে চলে গেল, তখন আর বুঝতে বাকি নেই তারেককে। রাত পারল, সবাই চলে গেছে প্রায় অনেকক্ষণ। রয়ে গেছে কেবল পিয়া আর তানভীর। তবে যাওয়ার সময় তাহমিনা হক আচমকাই পিয়া বলে বসলো, যদি বাবা আমাকে মন থেকে মানতে না পারে আপনারা বাবাকে চাপ দিবেন না প্লিজ। বাবার সিদ্ধান্ত মেনে নিয়ে টিনা না কি যেন নাম মেয়েটার, বাবা বউ গেলে বউ পাবেন, কিন্তু একটা ভুল সিদ্ধান্তের জন্য বাবা চলে গেলে কিন্তু আর বাবা পাবেন না। তানভীর চোখ মেলে তাকায়। অদ্ভুত তার চাহনি। ক্ষণকাল চেয়ে থাকে, নাক মুখ কুচকে পড়ল। বলা শেষ। মাথা নুইয়ে ফেলে পিয়া। আসলেই তার আর বলার কিছু নেই। কতটা কষ্ট বুকে চেপে কথাগুলো বলছে সে ছাড়া আর কেউ জানে না। তানভীর পিয়ার এক হাত নিজের হাতের আঁচলে নিল, শুষ্ক ঠোঁটজোড়া ছোঁয়ালো আলতো করে। বাবাটাও আমার আর বউটাও আমার। আমার যে দুজনকেই চাই রাজমহিষী। 3 দিন হয় ডাক্তারের সাথে অনেকটা জোরাজুরি করে জামাল এহতশাম ঢাকা মেডিকেল থেকে বারটেমে নিয়ে এসেছে তানভীর। ডাক্তাররা নার্স ছিল, তারা চাননি এমন অবস্থায় জামাল এহতশামকে অন্য হাসপাতালে শিফট করতে। তবে তানভীরও ছিল নাছোড় বান্দা। জামাল এহতশামের জ্ঞান ফিল গালের আঘাতের জন্য কথা বলতে পারেন না। খাওয়ার সময়টুকু বাদে ওনার মুখ বন্ধ। সব কিছু শুনেন আর ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকেন। তাছাড়াও 24 ঘন্টা তিনি আছেন ডাক্তারদের পরিচর্যায়। তামিনা হক বসে আছেন জামাল এহতশামের পাশে। তখনই হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকেন গোলাম মোস্তফা আর সাথে টিনা। কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা টিনার। কখনো নাক টানছে তো কখনো হেঁচকি দিচ্ছে। আগে আপনি ঠিক আছেন? আপনার বেশি কিছু হয়নি তো? আঙ্কেল কথা বলতে পারবে না। বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলেন তাহমিনা হক। এহতেশাম সাহেব। গোলাম মোস্তফা গলার আওয়াজে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তাহমিনা হক। সেই জায়গায় বসলেন তিনি। আপনি অফিস নিয়ে একদম চিন্তা করবেন না। তাহমিনা হক বিড়বিড় করে আওড়ালেন, ওসব দিচ্ছিও না। যদি করে তো মাথার যেখানটায় আঘাত পেয়েছে সেখানটায় আরেকটা দিয়ে সারা জীবনের মতো অফিস নিয়ে চিন্তা করা ঘুচিয়ে দিব। ভাবি কিছু বললেন? গোলাম মোস্তফার কথায় নড়ে চড়ে দাঁড়ালেন তাহমিনা হক। নিরেট গলায় জবাব দেন, না, কি বলবো। গোলাম মোস্তফা আইটাই করেন। তাহমিনা হকের দিকে তাকিয়ে নত স্বরে বলেন, সেদিনের ব্যবহারের জন্য আমি অত্যন্ত দুঃখিত ভাবি। আসলে মেয়েটা আমার বড্ড আদরের তো, তাছাড়া মা নেই। গোলাম মোস্তফাকে কথা শেষ করতে না দিয়ে তাহমিনা হক কাট কাট গলায় বলে বসলেন, কিন্তু আমার করা ব্যবহারের জন্য বিন্দু পরিমাণ দুঃখিত নই আমি। থতমত খেয়ে গেলেন গোলাম মোস্তফা। কথা বলতে না পারলেও রাগি রাগি চোখে তাকান জামাল এহতশাম। জামাল এহতশামের এই রাগি ভাবকে কোনো রকম পাত্তা দিলেন না তাহমিনা হক। প্রসঙ্গ বদলান গোলাম মোস্তফা। এহতেশাম সাহেব, মেয়েটা আমার আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনেই কেঁদে যাচ্ছে এক নাগালে। যখন শুনেছে আপনার রক্তের গ্রুপ আর ও রক্তের গ্রুপে, তখন তো রক্ত দেওয়ার জন্য একদম মরিয়া হয়ে গেল। 3 দিন পর রক্ত দিতে এসছে? আপনি ভুল বুঝছেন ভাবি, ও ঢাকায় ছিল না। তাহলে আপনি কোথায় ছিলেন? তাহমিনা হকের প্রশ্নে থতমত খেয়ে গেলেন গোলাম মোস্তফা। আমতা আমতা করতে লাগলেন তিনি। কি মানে? আমি অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিলাম। তাহমিনা হক রগর গলায় জবাব দেন, আচ্ছা, তা মা কাঁদতে কাঁদতে মেকআপ করতে কোনো সমস্যা হয়নি তো তোমার? তাহমিনা হকের এক প্রশ্নে কান্না থেমে যায় টিনার। বন্ধ হয়ে যায় হেসকিও। টিনা কতক্ষণ তার বাবার দিকে তাকায় তো কতক্ষণ তাহমিনা হকের দিকে তাকায়। কিছু বলতে যাবে, তখনই কেবিনে আসে নার্স। একি আপনারা এতজন রোগী কাছে কি করছেন? এখন পেশেন্টের ঘুমের সময়,
আপনারা প্লিজ পরে পেশেন্টের সাথে দেখা করুন। সময় মতো না ঘুমালে ওনার সমস্যা হবে। আসি, তবে এতে শাম সাহেব আবার আসবো। আমি অফিস সামলাচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। আবারও কাঁদতে শুরু করে টিনা, নাক টেনে টেনে বলে। আসি আঙ্কেল, একদম চিন্তা করবেন না, দেখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কেবিনে আছে কেবল নার্স এবং তাহমিনা হক। রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন জামাল এহতশাম। ম্যাম, স্যার কি খাওয়ানো শেষ? স্যারের কিন্তু এখনো ওষুধ আছে। না, স্যারের ওগুলো টাইমলি না নিলে তো উনি অসুস্থ হবেন না। আসলে স্যুপটা তখন অনেক গরম ছিল, উনি মুখে নিতে পারছিলেন না। এরই মধ্যে আবার ওনারা দুজন কেবিনে চলে আসছে। তাহলে কি আমি স্যারকে স্যুপটা খাইয়ে? নার্সের কথা শেষ হওয়ার আগে তাহমিনা হক তড়িঘড়ি করে বলেন। না না, আপনাকে খাওয়াতে হবে না, আমি এহতিশামকে খাইয়ে দিচ্ছি। আপনি 10 মিনিট পর আসুন। নার্স চলে যেতে স্যুপের বাটিটা হাতে নেন তাহমিনা হক। ছোট করে হা করতে চামচে অল্প পরিমাণ স্যুপ নিয়ে মুখে তুলে দেন জামাল এহতশামের। আমরা যখন ছোট ছিলাম তখন মুরব্বীদের বলতে শুনতাম যে আদা পচে গেলেও নাকি আদার ঝাঁজ থেকে যায়। তুমিও ঠিক সেই আদারই মতো। জামাল এহতশাম মুখে কিছু না বলতে পারলো, আবারও রাগী চোখে তাকালেন তিনি। সে তো তোমার বিজনেস পার্টনার, তার ওপর ওনার মেয়েকে তুমি ছেলের বউ করতে চেয়েছিলে। তারা কিভাবে 4-5 দিন গত হওয়ার পর তোমাকে দেখতে আসে, তোমার ক্রিটিক্যাল কন্ডিশন জানার পরও? জামাল এহতশাম কয়েক মিনিট ব্যাপারটা ভাবলেন, তারপরে তাচ্ছিল চোখে চাইলেন তাহমিনা হকের দিকে। এই তাচ্ছিলতার কারণ ধরতে সময় নিলেন না তাহমিনা হক। তাচ্ছিল চাহনির উত্তর তিনি রহস্যময় একটা হাসি দিলেন। আরও এক চামচ স্যুপ জামাল এহতশামের মুখের সামনে তুলে ধরে বলেন। আমাদের অদেখাও অনেক কিছু থাকে। আর এটা বলে থামলেন তিনি, তারপর সুর টেনে গাইলেন। চোখের দেখাও হতে পারে ভুল। টিউশন শেষ করে বের হয়েছে পিয়া। ক্লান্ত শরীরটা আর চলছে না। কয়েকদিন ধরে দুশ্চিন্তায় খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো। ব্যাগের ভেতর থেকে পানির বোতল বের করে ঢকঢক করে পানি খেল সে। তন্মধ্যেই পিয়ার সামনে একটা বাইক এসে থামলো। ভয়ে 2 কদম পিছিয়ে গেল সে। মাথার থেকে হেলমেট নামাতেই স্বস্তির নিঃশ্বাস ফেল। এইভাবে কেউ বাইক থামায়? তানভীর আলতো হেসে এক হাতে কান ধরে। সরি ম্যাম। তানভীরের অভিনয় দেখে মুখের রাগী ভাবটা উধাও হয়ে যায় পিয়ার। ফিক করে হেসে ফেল সে। হয়েছে, ঢং করতে হবে না, চলুন এখন। বলে উঠে বসলো বাইকে। তানভীর আমতা আমতা করে নত স্বরে বলল। বলছিলাম কি, তোমাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। আজ আর হাসপাতালে যাওয়ার দরকার নেই, বাসায় গিয়ে রেস্ট নাও। খপ করে বাইক থেকে নেমে গেল পিয়া। রগর গলায় পড়ল। আপনি বাইক নিয়ে কোন চুলায় যাবেন যান, আমি রিক্সা করে ঠিক চলে যেতে পারবো। অফিস থেকে হাফ ডে ছুটি নিয়ে দর্শন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবার আসতে পারেন। দীর্ঘশ্বাস ফেলে তানভীর আরও একটা হেলমেট পিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল। নাটক শেষ হলে এবার বাইকে উঠে বসুন ম্যাডাম। কেবিনে ঢোকার জন্য পা দিতেই তাহমিনা হকের মুখোমুখি হয় তানভীর। পিছনে পিয়া দাঁড়িয়ে। ওহ, এসেছিল। আমারও একা একা লাগছিল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। একাল হেসে সালামের উত্তর দিলেন তাহমিনা হক। 2 কদম এগিয়ে এক হাতে জড়িয়ে ধরেন পিয়াকে। পুনরায় বলেন। রোজ সময় করে এসে আমার সাথে গল্প করো বলেই হাসপাতালে থাকতে পারছি, নয়তো কিভাবে যে থাকতাম। বলেই তপ্ত শ্বাস ফেলেন তিনি। আমি তো থাকতে পারতাম আপনার সাথে, কিন্তু পিয়ার গালে হাত রাখেন তিনি। নাতনি হয়ে গেলে তোদেরকেও আর আমার লাগবে না। থতমত খেয়ে গেল পিয়া। লজ্জে এদিক ওদিক তাকাতে লাগলো। হাতে থাকা মোবাইল কানে ঠেকে মিছে মিছে বলে। হ্যাঁ আম্মু, আমি হাসপাতালে এসেছি। পিয়া চলে যেতে তাহমিনা হক ঢুকলেন কেবিনে। পিয়া আবারও কেবিনের সামনে দাঁড়ায়। পিয়াকে লজ্জায় ফেলতে তানভীর বলে উঠল। মা কি বলেছে শুনেছো? নিচে রাগ দেখায় পিয়া। থামবেন আপনি? তানভীর থামে না, বরং 2 কদম এগিয়ে আসে। পিয়া কানে ফিসফিসিয়ে বলে। আমার আদরে ভাগ বসানোর শাস্তি যে আপনাকে পেতে হবে রাজমহিষী, আর এর শাস্তির মেয়াদকাল 10 মাস। কথা ইঙ্গিত বুঝতে বেগ পেতে হয় না পিয়ার। 2 হাত মুষ্টিবদ্ধ করে রাখে। চোখ মুখ খিচে বন্ধ করে রইল লজ্জায়।
তাহমিনা হকের শব্দ পেয়ে দূরে সরে দাঁড়ালো তানভীর। কেবিন থেকে বেরিয়ে লম্বা নিঃশ্বাস ফেললেন তিনি। ভেবেছিলাম খাবার হয়তো নষ্ট হয়ে গিয়েছে, এখনো হালকা গরম আছে। তোমার শ্বশুর ঘুম থেকে ওঠার আগেই খেয়ে আসি, চলো। ক্যান্টিনের দিকে পা বাড়াতেই বাধা দেয় পিয়া। তাহমিনা হক পুনরায় বলেন, পিয়া কি হলো, থামলে কেন মা? তোমার শ্বশুর কিন্তু যে কোনো সময় উঠে যাবে। ফিচেল হাসলো। সেজন্যই তো মা, আগে একবার বাবাকে একটু দেখে আসি। ঘুম থেকে উঠলে তো আর কাছে যেতে পারবো না। তাহমিনা হক পিয়ার কাছে এগিয়ে এলেন। পিয়ার মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলেন। তুমি শুধু শুধু পাগলামো করছো। এহতিশামের সামনে গেলে কি এমন হবে? তুমি নিষেধ করায় তোমার বাবা মাও দূরে থেকে দেখে চলে যায়। পিয়া কাঁপা কাঁপা স্বরে উত্তর দেয়, পাগলামি করছি না মা। আপনি শোনেননি সেদিন ডাক্তার কি বলল? আমাকে দেখে যদি উত্তেজিত হয়ে পড়েন তখন? বাবা আগে সুস্থ হোক, তারপর না হয় ওনার সামনে যাব। তাহমিনা হক তপ্ত শ্বাস ফেলেন। যা ভালো মনে করো। তাহমিনা হক ক্যান্টিনের দিকে গেলেন। পিয়া ঢুকলো কেবিনে। গভীর নিদ্রায় নিমজ্জিত আছেন জামাল এহতেশাম। কেউ যে তার পাশে বসে পরম মমতা নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সেই হুঁশ নেই, টেরও পাচ্ছেন না তিনি। হয়তো কোনোদিনও জানতে পারবেন না। কাটাছেঁড়া মুখ দেখে চোখ ভিজে আসে পিয়ার। সেই দিনের রক্তের কথা মনে পড়লে তো নিঃশ্বাস আটকে আসে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন বাবা। আপনি অসুস্থ হওয়াতে তো পুরো পরিবারটা অসুস্থ হয়ে গেছে। আপনি সুস্থ হন, এরপর আপনি যা চাইবেন তাই হবে। আপনার সিদ্ধান্তের বাইরে কেউ একটা কদমও ফেলবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। জামাল এহতেশাম নড়ে উঠতে চুপ হয়ে যায় পিয়া। তিনি ঘুমো ঘুমো ঝাপসা চোখে পিয়ার মুখের দিকে তাকিয়ে রইলেন অপলক। তারপর আস্তে আস্তে আবারও তলিয়ে গেলেন গভীর নিদ্রায়। জামাল এহতেশামকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রাখে পিয়া। যদি চিৎকার করে ওঠে সেই জন্য আবারও ঘুমিয়ে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস চালো সে। তারপর তড়িঘড়ি করে বেরিয়ে আসে কেবিন থেকে। তানভীরকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় পিয়া। সে কি, আপনি মায়ের কাছে ক্যান্টিনে যাননি? এপাশ ওপাশ মাথা নাড়ে তানভীর। মা হয়তো অপেক্ষা করছে, চলুন। সামনে পা না ফেলে তানভীর এগিয়ে আসে পিয়ার দিকে। আলতো করে চুমু দেয় চুলের ভাঁজে। পিয়া ছিটকে দূরে সরে গেল। ইয়া আল্লাহ, কি করছেন আপনি? এখানে সিসিটিভি ক্যামেরা থাকলে? তো তানভীর এসব তোয়াক্কা করে না, কারণ সে তার বউকে চুমু দিয়েছে। নির্লজ্জ একটা। পিয়ার হাতটা ধরে কদম ফেলে সামনের দিকে এগিয়ে চলে তানভীর। গুটি গুটি পায়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে যুগল। একজনের পথ চলার সীমাহীন আনন্দ, সঠিক মানুষটাকে জীবনসঙ্গী করাই খুশিতে চকচক করছে চোখ। অন্যজনের পথ চলে আতঙ্ক, হারিয়ে ফেলার ভয়। এই বন্ধন সারা জীবনের নাকি এখানে থেমে যাবে দুজনের পথ চলা। এক কাপ কফি বানানোর জন্য রান্নাঘরে এসেছে পিয়া। চুল থেকে চুপ করে পানি ঝরছে তার। তখনই খাবার গরম করার জন্য রান্নাঘরে আসেন রেহেনা বেগম। সে কি, তুই রাতের বেলা গোসল করছো প্রিয়া? ঠান্ডা লেগে যাবে তো। আচানক কথা শুনে ভয় পেয়ে যায় পিয়া। তড়িঘড়ি করে বুকে থুতু দেয় সে। ভয় পেয়েছো? বলে একটু ছুঁয়ে দেন তিনি। পিয়া মলিন হেসে মাথা নাড়ায়। দুধের পাতিল চুলেই বসিয়ে বলে, আসলে আন্টি, হাসপাতাল থেকে এসে পড়েছি 9:30টায়। সারাদিনের দৌড়াদৌড়িতে গা কুটকুট করছিল, গোসল না করে থাকতে পারলাম না। মাথা মুছে নাও মেয়ে, নয়তো ঠান্ডা লেগে যাবে। রেহেনা বেগম মাছের ঝোলটা চুলেই বসিয়ে প্রশ্ন করলেন, তোমার শ্বশুর এখন কেমন আছেন? পিয়া তপ্ত শ্বাস ছাড়লো। মিলান কণ্ঠে উত্তর করল, আগের থেকে একটু ভালো আন্টি। নিজের কাজে মনোযোগ দিলেন তিনি। আপন মনে বলতে লাগলেন, যেদিন শুনলাম তোমার শ্বশুর অ্যাক্সিডেন্ট করেছে বেশ অবাক হয়েছিলাম। তুমি তো অবিবাহিত, শ্বশুর আসবে কোথা থেকেই। পরে তোমার বিয়ে হয়েছে শুনে বিশ্বাসই হচ্ছিল না। কিভাবে এমন একটা সত্যি চেপেছিলে মেয়ে? দুধ উতলে ওঠে। চুলার আঁচ কমিয়ে দেয় সে। তখন বললে বিশ্বাস করতেন না আন্টি। ব্যাপারটা এতই আচমকা ছিল, আমারই বিশ্বাস হচ্ছিল না। মাছের ঝোলটা গরম হতে তিনি ডাল বসালেন। পিয়া দুধের পাতিল নিয়ে চলে আসবে তখনই রেহেনা বেগম বলেন, তোমার বর দিয়ে গেল বুঝি? উপর নিচে মাথা তুলাই পিয়া। তিনি ফের বলেন, নিচ থেকে চলে যায়। একদিন বাসায় আসতে বলো তাকে। পিয়া উত্তর দেয় না, কেবল মুচকি হেসে প্রস্থান করে। রেহেনা বেগম আরও কিছু জিজ্ঞেস করতে গিয়েও করে না, প্রশ্নগুলো চেপে রাখেন মনে। বিড়বিড় করে আওড়ালেন, সবার নসিব কি আর আমার মতো খারাপ হবে? সবাই তো পড়াশোনার মূল্য দিতে জানে না। পিয়া নিজের জন্য এক কাপ কফি বানালো।
পিছু ফিরে তাকাতে দেখতে পেল তানিয়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। কিরে, মাত্রই না তুহিন ভাইয়ের সাথে কথা বলেছিলি, এখন আবার কি হলো? কোনো উত্তর এলো না। পিয়া কফির কাপে চুমুক দেয়। তোর জন্য কফি বানাবো? এবারও কোনো উত্তর এলো না। পিয়া পুনরায় জিজ্ঞেস করলো, কিরে, কথা বলছিস না কেন? তানিয়া নাক টানে, ভাঙ্গা গলায় জবাব দেয়, খাবো না। কপালে ভাঁজ পড়ল পিয়ার। কফির কাপ রেখে দ্রুত পায়ে তানিয়ার কাছে এলো। কাঁদছিস তুই? তানিয়া কেবল ফোপাতে থাকে। পিয়া কাঁথা সরাতে দেখলো তানিয়া কেঁদে কুটে একাকার। তড়িঘড়ি করে চোখের পানি মুছে দিল। এভাবে কাঁদছিস কেন? তানিয়া জাপটে ধরে পিয়াকে। পিয়াও আগলে নিল সযত্নে। তুহিনটা 2 দিন পর পর এমন কেন করে আমার সাথে? হাতের বাঁধন আলগা হয়ে যায় পিয়ার। তানিয়া পুনরায় বলল, ও আমাকে আবার চাপ দিচ্ছে টাকার জন্য। আমি এত টাকা কোথায় পাবো? তানিয়াকে ছেড়ে দিয়ে আবারও কফির কাপে চুমুক দেয় পিয়া। যেখানে ভালোবাসা সেখানে টাকা আসে না তানিয়া। বুঝতে পারছিস না যে এখন তোর কাছে টাকা থাকতে পারে, সে ভবিষ্যতে তোর সাথে কি করবে? তানিয়া নিঃশব্দে কাঁদতে থাকে। আমি কি করব প্রিয়া? ভালোবাসি আমি, ছেড়ে থাকতে পারবো না। সেই জন্যই তো যখন মাপ চাই শক্ত খোলসে নিজেকে আবৃত করে রাখতে পারি না। ব্যঙ্গ করে হাসে পিয়া। তুই বারবার খাদের কিনারায় গিয়ে দাঁড়াস, তারপর আমাকে বলিস বোন আমাকে বাঁচা। যেই আমি হাত বাড়াই তখনই বলিস খাদের নিচটা অনেক সুন্দর। দেখ, সিদ্ধান্ত তোর। তুই খাদের কিনারা থেকে সরে আসবি নাকি খাদে লাফিয়ে পড়বি, সম্পূর্ণ তুই জানিস। শুক্রবার, আজকে দিনটা একটু অন্যরকম তাহমিনা হকের কাছে। জামাল এহতেশামের মুখ আর মাথার ব্যান্ডেজ খোলা হবে আজ। আজকে অল্প অল্প কথা বলতে পারবেন তিনি। প্রয়োজনে ঝগড়া করুক, তারপর সুস্থ হয়ে উঠুক মানুষটা। এই কামনাই করেন তাহমিনা হক। সকাল 9টা। ঘুম থেকে উঠেছেন জামাল এহতেশাম। ঘুম ঝরানো চোখে তাহমিনা হককে এমন খুশি খুশি দেখে বেশ অবাক হলেন তিনি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও এহতিশাম, আজ তোমার ব্যান্ডেজ খোলা হবে। এতক্ষণে তাহমিনা হকের খুশির কারণ বুঝতে পারেন তিনি। তাহমিনা হক একটা পাতলা কাপড় ভিজিয়ে জামাল এহতেশামের চোখ পরিষ্কার করে দিলেন। আলতো হাতে গলা আর গালের অন্য পাশ মুছে দিলেন। সকাল সকাল হাসপাতালে এসে উপস্থিত হয় আফরিন আর তারেক, সাথে ছোট ছোট হাত নাড়তে থাকা মিষ্টি। সকালের নাস্তা নিয়ে এসেছে তারা। মিষ্টি এসে লাফিয়ে পড়ে তাহমিনা হকের বুকে, মিশে রইল নিবিড়ভাবে। নানু ভাই। তাহমিনা হকের কোমল স্বরে মাথা তুলে তাকায় মিষ্টি। চুপ করে গালে চুমু দিয়ে কিটকিটিয়ে হাসল সে। জামাল এহতেশামের দিকে নজর যেতেই চোখ বড় বড় করে বলে, না 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 না, বেতা। তাহমিনা হক মাথা ঝাঁকালেন। নানু ভাই ব্যথা পেয়েছেন, নানু ভাইকে একটু আদর করে দাও। কোল থেকে নেমে গেল সে। নতুন হাঁটতে শিখা পা জোড়ায় ভর করে হেলতে দুলতে পেট ধরে দাঁড়ালো। সাদা গর্জে অধ্যাবিত মুখটার দিকে পিটপিট করে তাকিয়ে রইল মিনিট কয়েক। টুকুস করে চুমে খেলো আঘাত পাওয়া হাতে। না 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 না, আদু ব্যথা ভালো। আদু আদু বুলিতে বলা কথাগুলো মানে বুঝতে পারেন জামাল এহতেশাম। ওনার মনে হলো হাতে যে ক্ষীণ যন্ত্রণা আর অস্বস্তি ছিল তা মুহূর্তেই হাওয়া হয়ে গিয়েছে। মাথার উপর থাকা সাফেদ ছাদের দিকে থম মেরে তাকিয়ে থাকেন তিনি, নিজের দুর্বলতাকে আড়াল করার জন্য। বিবেকের কাঠগড়ায় তিনি কেবল আসামি হিসেবেই হাজির হচ্ছেন। এমন মিষ্টি মুহূর্তগুলো থেকে এতদিন দূরে থাকার আজ আফসোস একটু বেশিই হচ্ছে। প্রায় সন্ধ্যা, দিনের আলো নিভু নিভু করছে। দুপুরের খাওয়া শেষ করে জামাল এহতেশাম ঘুমিয়েছেন, এখনো ওঠেননি, তবে যে কোনো সময় জেগে যাবেন। কেবিনের বাইরে এটা ওটা গল্প করছেন তাহমিনা হক আর পিয়া। মাগরিবের আজান কানে আসতেই ঘোমটা টানে পিয়া। তখনই বেজে ওঠে মোবাইল। রিসিভ করতে শুনতে পেল তানভীরের গলা। খুলে দিল। ভালোই হলে ভালো মা। তিনি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর কোন স্বরে ডাকলেন, পিয়া। মায়ের এমন ডাকে ভেতরটা নাড়া দিয়ে ওঠে পিয়ার। তুই এখনো তোর শ্বশুরের সামনে যাসনি তাই না? যাই তো, তিনি যখন ঘুমিয়ে থাকেন। এই যাওয়ার কি লাভ? কি লাভ তা জানি না মা, তবে ওনার সামনে না গেলেও আমি যদি এখানে বসেও থাকি আমার শান্তি লাগে। বাসায় বসে থাকলে কেমন একটা আতঙ্ক কাজ করে। শিন আহমেদ আবারও চুপ হয়ে গেলেন। সেকেন্ড যাওয়ার পর আবারও ডাকলেন করুণ স্বরে, পিয়া। পিয়া উত্তর করল, তোর জীবন আমরা নষ্ট করে দিলাম তাই না রে? আমাদের আরো সময় নিয়ে ভাবার দরকার ছিল। পিয়া দীর্ঘশ্বাস চালো।
যা কপালে থাকে তা কোনো সিদ্ধান্তই দূর করতে পারে না মা। আর ওনারা কেউ তো খারাপ না, আর না কেউ আমাকে অত্যাচার করে। হয়তো তিনি মন থেকে মেনে নিতে পারছেন না, কিন্তু মানুষ ভালো। তাও আমি সিদ্ধান্ত নিয়েছি উনি আরেকটু স্টেবল হোক, ওনার সামনে গিয়ে দাঁড়াবো। এরপর উনি যা সিদ্ধান্ত নিবে তাই হবে। আমি কারোর মানসিক চাপের কারণ হতে চাই না, আর না চাই কারো মৃত্যুর কারণ হতে। উনি যদি না চায় আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব। বলে কল কেটে দিল সে। পিছন ফিরতেই দেখতে পেল গোলাম মোস্তফা আর টিনা দাঁড়িয়ে। আটকে উঠল সে। সেদিনের কথা মনে পড়তে আরও সিটিয়ে গেল। যদি দুজন এখন আবার সিন ক্রিয়েট করে, ব্যাপারটা ভাবতে তার চোখে মুখে ছড়িয়ে পড়ে আরও আতঙ্ক। হাসপাতালে সিন ক্রিয়েট হোক সে চায় না, একটুও না। পিয়া মনে মনে চাইল তাহমিনা হক একটাবার আসুক, এসে তাকে আগলে নিক। কারো রোষের মুখে পড়তে চায় না সে। অনাকাঙ্ক্ষিত কিছু যেন না ঘটে, তাই ধবধবে সাদা মেঝের দিকে তাকে হাত কসলাতে শুরু করে। কি পরিমাণ টিনা কথা শেষ করতে পারল না, এর আগে কর্ণগোচর হয় তানভীরের ডাক। পিয়া। না চাইতো সমস্ত ক্ষোভ গিলে নেয় টিনা। সুযোগ হাতছড়া হয় দাঁত কিরমির করতে লাগলো। পিয়ার দিকে এমনভাবে তাকালেন যেন চোখ দিয়ে ভস্য করে দিবে। তানভীরের গলা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে পিয়া। ফ্যাকাশে মুখে ফুটে উঠে এক চিলতে হাসি। তানভীর আসে, পিয়াকে আড়াল করে দাঁড়ায়। কিছু বলবে টিনা? টিনা উত্তর না দিলেও গোলাম মোস্তফা মুখ খুলেন। তোমার বাবার সাথে দেখা করতে এসেছিলাম। তানভীরের পুরো কুঁচকে যায়। তো ভেতরে গিয়ে দেখা করুন, বাবাকে তো আর পিয়া লুকিয়ে রাখেনি। তার কথায় রাগ হলো, তা হজম করে নেন গোলাম মোস্তফা। না, এমনি জিজ্ঞেস করতাম দেখা করতে পারবো কিনা। মা কি ভেতরে? ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করে তানভীর। পিয়া মাথা নাড়ায়। তানভীর আবারও জিজ্ঞেস করে। বাবা জেগে? সায় জানাতেই তানভীর গোলাম মোস্তফাকে উদ্দেশ্য করে বলেন, ভেতরে যেতে পারেন। গোলাম মোস্তফা তীক্ষ্ণ চোখে দুজনকেই পা থেকে মাথা অব্দি পরখ করলেন। মেয়ের হাতটা শক্ত করে ধরে ঢুকলেন কেবিনে। ধন্যবাদ আমার ঢাল হয়ে দাঁড়ানোর জন্য। তানভীর ঘুরে তাকাতে চমৎকার হাসলো পিয়া। ওরা তোমায় কিছু বলেছে? তানভীরের জিজ্ঞাসায় মৃদু তেজ আর চাহনিতে তীক্ষ্ণতা। পিয়ার স্বর নরম হয়ে এলো। সুযোগ পাইনি, মোক্ষম সময়ে উপস্থিত হয়েছেন। আমি অনুমতি দিলাম, আমার অনুপস্থিতিতে এরা কেউ কিছু বললে সোজা জবাব দিবে। পরে যা হবে আমি বুঝে নিব। পিয়া তপ্ত শ্বাস ফেলে। সে না হয় পরেও জবাব দেওয়া যাবে। হাসপাতালে ঝামেলা হোক আমি চাই না। আমি ঘুমিয়ে গেলে কেবিনের বাইরে কি করো তুমি? চকিত চোখে তাকায় তাহমিনা হক। জোর করে হাসার চেষ্টা করলেন তিনি। কোথায় যাব? এখানেই থাকি। মিথ্যা বলছো। কথাটা বলতে গিয়ে গালে কিঞ্চিত ব্যথা অনুভব করেন জামাল এহতশাম। তবে তাহমিনা হককে বুঝতে দিলেন না। তাহমিনা হক সেকেন্ড কয়েক ভাবলেন। পিয়া প্রতিদিন আসে, এসে দেখে যায়। কথাগুলো বললেন, যা হয় হবে। পরক্ষণে মত বদলান তিনি। পিয়ার নাম নিলেই যদি তিনি উত্তেজিত হয়ে পড়েন, তখন সত্যি সত্যি যদি পিয়ার অনুমান ঠিক হয়ে যায়। দরজা খোলার শব্দ শুনে ভাবনা ছেদ হয় তাহমিনা হকের। নার্স ভেবে কিছু বলতে যাবে তার আগে পাশে এসে দেন গোলাম মোস্তফা। তাহমিনা হক আটকে উঠলেন। চোখে মুখে দেখা গেল একরাশ ভয় আর চিন্তা। পিয়ার চিন্তা। টিনাকে দেখার পর উৎকণ্ঠা যেন বেড়ে গেল কয়েক গুণ। অস্থির চোখে একবার দরজার দিকে তাকাচ্ছেন তো আরেকবার টিনা আর গোলাম মোস্তফার দিকে। হাঁসফাঁস করতে করতে আসন ছেড়ে দাঁড়ালেন। গোলাম মোস্তফা বসলেন সেখানে। এখন কেমন আছেন এহতেশাম সাহেব? জামাল এহতশাম আস্তে করে বলেন, ভালো ভালো। টিনার চোখে চোখ পড়তে সেও একই প্রশ্ন জিজ্ঞেস করে। তিনি এবারও বললেন। গোলাম মোস্তফা একবারই বলেন, আর বলবেন না এহতেশাম সাহেব, মেয়ে আমার যখনই শুনেছে আপনার কাছে আসবো তখনই জেদ ধরে বসে আসে সেও আসবে, আপনাকে একটা নজর দেখবে। জামাল এহতশাম মৃদু হাসলেন। আমি চট্টগ্রামের ডিলটার ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। তাহমিনা হক অগোচরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এই সুযোগটার অপেক্ষায় যেন ছিলেন তিনি। আপনাদের ব্যবসায়িক কথাবার্তা আমি না থাকায় মনে হয় ভালো। বলে দ্রুত তিনি বেরিয়ে গেলেন কেবিন থেকে। তাহমিনা হকের এমন উৎকণ্ঠা অস্থিরতা কোনো কিছুই নজর এড়ে না জামাল এহতশামের। কিন্তু দুজনকে দেখা মাত্রই তাহমিনা হকের এমন আতঙ্কিত হওয়ার সমীকরণ তিনি মিলাতে পারেন না। দুই দিয়ে চার মিলাতে যাবেন তখনই কর্ণগোচর হয় গোলাম মোস্তফার কথা। আমরা চট্টগ্রামের ডিলটা পাইনি এহতেশাম সাহেব। জামাল এহতশাম চমকে ওঠেন। চকিত চোখে তাকান তিনি গোলাম মোস্তফার দিকে। বিগ বাজেটের এই ডিলটার জন্য 6টা মাস ধরে ছোটাছুটি করছেন। কোম্পানির
এই ক্লান্তি লগ্নে এই ডিলটা ছিল সোনার ডিম্পার হাসির মতো। সব কিছু গুছিয়ে আনার পর শেষ মুহূর্তে সব ভেস্তে যাবে, বিশ্বাসই হচ্ছে না ওনার। গোলাম মোস্তফা পুনরায় বলেন, আমাদের প্রোডাক্ট তাদের পছন্দ হয়নি, তারা আরও হাই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট চাচ্ছেন। জামাল এহতেশাম কিছুই বললেন না। গোলাম মোস্তফার চোখের দিকে তাকিয়ে রইলেন কেবল। হন্তদন্ত হয়ে কেবিন থেকে বেরিয়ে এলেন তাহমিনা হক। তানভীরকে দেখে অস্থিরতা কিঞ্চিত কমলো, ভয় কমলো না এক বিন্দুও। পিয়া, ওরা কেউ কিছু তোমায় বলেছে? সুযোগ পাইনি মা। তাহমিনা হক স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুক তখনও তার ধরফর ধরফর করছিল। আমি ভয় পাচ্ছিলাম তোমায় আবার একলা পেয়ে কিছু বললো কি না। আমি আছি তো মা। পাশ থেকে বলে ওঠে তানভীর। নিজেদের মধ্যে টুকটাক কথা বলছিল তিনজন। মিনিট 15 বাদে কেবিন থেকে বের হয়ে এলো গোলাম মোস্তফা আর টিনা। দুজন দেখা মাত্রই চুপ হয়ে যায়। সেকেন্ড কয়েক দাঁড়িয়ে সবাইকে দেখে নেন গোলাম মোস্তফা। খরচাহুনি ভদ্রলোকের। আবারও মেয়ের হাতটা ধরেন তিনি। কড়ির দুধ ধরে পা বাড়ালেন তিনি বাইরে বের হওয়ার উদ্দেশ্যে। মাঝপথে গিয়ে থেমে যান টিনা। ঘাড় ঘুরিয়ে রোস্ট চোখে তাকালো পিয়ার দিকে। হাসতে থাকা পিয়া যেন তার প্রতিশোধ স্পৃহা বাড়িয়ে দেয় কয়েক গুণ। ফনা তোলা সাপের মতো ফুঁসতে লাগলো। তানভীরের চোখে চোখ পড়তে ঘাড় ফিরিয়ে নিল মুহূর্তেই। তুমি এদেরকে এভাবেই ছেড়ে দিবে? ফুঁসতে লাগলো। তানভীরের চোখে চোখ পড়তে ঘাড় ফিরিয়ে নিল মুহূর্তেই। কুরুর হাসেন গোলাম মোস্তফা। ছেড়ে দিয়েছি বুঝি? মেয়েটাকে আমার সহ্য হয় না বাপি, একটুও না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাই চাইল্ড। রাস্তায় এনে নামাবো সবাইকে। মেয়েটার সাথে যা করব না কল্পনা করতেও পারবে না। তবে বলেই থামেন গোলাম মোস্তফা। টিনা চেয়ে থাকে। তবে আরও অনেক কাজ বাকি মা। এতদিন অপমান যে হজম করলাম তার বদলা নিতে হবে না? শীত পেরিয়ে বসন্ত এসেছে সেই কবে। গাছের পাতা ঝরে গজিয়েছে নতুন পাতা, সেগুলো এখন পরিপক্ক। নতুন পাতার স্নিগ্ধ বাতাসে বসন্তের আগমনী বার্তা ছড়িয়ে পড়ল সেই রঙকে নিজেকে রাঙাতে পারেনি কেবল তানভীররা। শীতের শেষ থেকে বসন্তের শুরুটা কেটেছে কেবল দুশ্চিন্তায়। জামাল এহতেশাম হাসপাতাল থেকে বাড়িতে এসেছে অনেকদিন। তিনি প্রায় সুস্থ হলেও স্কেচে ভর দিয়ে চলতে হয়, বেশি হাঁটাচলা করাও বারণ। রান্নার সুঘ্রাণে মোমো করছে এহতেশামের বাড়ি। চলছে এলাহি আয়োজন। টেবিলে জায়গা করে নিচ্ছে একের পর এক মুখরোচক আইটেম। কিন্তু কার জন্য চলছে এত আয়োজন কিছুই বলছেন না জামাল এহতেশাম। যতবারই জিজ্ঞেস করা হয়েছে ততবারই তিনি উত্তর দিয়েছেন স্পেশাল মেহমান আসবে। স্কেচে ভর দিয়ে ধীরপায়ে হাঁটতে হাঁটতে রান্নাঘরের কাছে এসে দাঁড়ালেন জামাল এহতেশাম। কত দূর হলো মিনা? তাহমিনা হক আঁচল দিয়ে কপালে জমায়েত ঘাম মুছে নিলেন। এই তো চিংড়ি মালাইকারি আর পায়েসটা হয়ে গেলেই রান্না শেষ। আর খাওয়ার আধ ঘন্টা আগে বিফ কাবাবগুলো ভাজবো। আমার মেহমান কিন্তু এলো বলে। আসুক, সমস্যা নেই বলে আবারও পায়েসে মনোযোগ দেন তাহমিনা হক। নয়তো দুধ উতলে পায়েসে দফারফা হয়ে যাবে। মালাইকারির লবণ চেখে দেখছেন আফরিন। মিষ্টি কোথায় আরফিন? চুলো বন্ধ করে কড়াইটা চুলো থেকে নামিয়ে জবাব দিল। মিষ্টি ভাইয়ার কাছে। তারেক কি আসবে না? বলল তো আজ নাকি আর্জেন্ট কাজ আছে, কথায় নাকি আসামি ধরতে যাবে। কথা পারল না জামাল এহতেশাম। সরে এলেন রান্নাঘরের সামনে থেকে। আসবো? তানভীরের কাঁধে উঠতে পেরে হেসে লুটোপুটিয়ে খাচ্ছে মিষ্টি। জামাল এহতেশামের আজ পেয়ে তানভীর জবাব দেয়। এসো বাবা। তিনি রুমে ঢুকলেন। ভনিতা না করে বলেন, মিষ্টিকে দাও আমার কাছে, আর তুমি গিয়ে গোসল করে পরিপাটি হয়ে নাও। জামাল এহতেশামকে দেখে কাঁধ থেকে নামার জন্য উতলা হয়ে গেল মিষ্টি। ছটফটানি দেখে কাঁধ থেকে মিষ্টিকে নামায় তানভীর। আমি গোসল করে নিয়েছি বাবা। গোসলের প্রসঙ্গ এখানেই ভাটা পড়ে। জামাল এহতেশাম পুনরায় বলে, যাই হোক, মিষ্টির সাথে আমার কাজ আছে, ওকে আমার কাছে দাও। কপালে চিন্তার ভাঁজ পড়ল তানভীরের। ওর সাথে আবার তোমার কি কাজ থাকতে পারে? কিঞ্চিত রেগে গেলেন জামাল এহতেশাম। সেই কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দিতে বাধ্য নই। তানভীর চুপ হয়ে যায়। মিষ্টিকে হাতের ইশারায় ডাকতেই এলোমেলো পায়ে হেঁটে গিয়ে ধরল জামাল এহতেশামের দিকে। মিষ্টি নিজেও মাথা নাড়ে। গুড গার্ল। সব কয়টা তরকারির শেষে একটু একটু করে তরকারি বক্সে উঠিয়ে রাখছেন তাহমিনা হক। এসব কার জন্য মা? প্রশ্ন করে আফরিন। পিয়ার জন্য। তানভীরকে পাঠাবো এগুলো দিয়ে?
ক্লাস শেষ করে কি খায় না খায় কে জানে। বলে হাঁক ছেড়ে ডাকেন তানভীরকে। সাথে সাথে ডাইনিংয়ে এসে উপস্থিত হয় তানভীর। কিছু বলবে মা? প্রিয়াটাকে একটু কল করে দেখ না কোথায়, বাসায় থাকলে এগুলো নিয়ে যা। কিন্তু বাবা যে আমাকে কোথাও যেতে নিষেধ করলো। ভুরু কুচকান তিনি। তোর বাবার সাথে আমি বুঝে নিব। ঠিক আছে। বলে তানভীর রুমে গেল। মোবাইল চার্জে বসানো। মোবাইল হাতে নিয়ে দেখলো 10টা নাগাদ একটা মেসেজ দিয়ে রেখেছে পিয়া। আপনি আমাকে আর কল দিবেন না। না মানে না, আজকে আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না। তানভীর চিন্তায় পড়ে যায়। রাতে তো ঝগড়া হয়নি বা মনোমালিন্য হয়নি, তবে তানভীর তবু কল দিল। সুইচ অফ শোনাচ্ছে। আবারও পিয়ার নাম্বারে ডায়াল করে আসে ডাইনিংয়ে। পিয়ার নাম্বার বন্ধ মা। আজ কোনো পরীক্ষা আছে নাকি কে জানে, আবার মেসেজ দিয়ে রেখেছে যেন কল না দেই। সবগুলো বক্স একসাথে করে তাহমিনা হক। তাহলে এগুলো আমি ফ্রিজে রাখছি, প্রিয়া ফোন করলে বলিস আমি কথা বলবো ওর সাথে। তখনই কানে আসে নুপুরের রুনঝুম শব্দ। সবাই তাকালো। এলোমেলো পায়ে হেঁটে এদিকে আসছে মিষ্টি। চক্ষু চরকাজ সকলের, যেন অষ্টম আশ্চর্য কিছু দেখেছে। মিষ্টি জামাল এহতেশামের আঙ্গুল ছেড়ে হুটোপুটি করে এসে ধপ করে বসে পড়ে তাহমিনা হকের পায়ের কাছে। 2 পা বাড়ায়, ঝুমঝুম শব্দ হয় আর খিলখিলিয়ে হাসে। আফরিন কোলে তুলে নেয় মিষ্টিকে। মিষ্টি 2 হাত ঘুরিয়ে ঘুরিয়ে চুড়ি জোড়া দেখায় আফরিনকে। এসব ওকে কেন দিচ্ছ বাবা? জামাল এহতেশাম বিরক্ত হলেন। বুড়ো কুচকে গেল ওনার। মেয়ের মা বলে তোমাকে জিজ্ঞেস করে দেওয়ার দরকার ছিল বুঝি? থতমত খেয়ে গেলেও আফরিন এত কিছু ভেবে সে তো কথা বলেনি। মনে চাপা ক্ষোভ আর অভিমান নিয়ে মেহমান আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন তাহমিনা হক। অন্যমনস্ক হয়ে শরবতের গ্লাসে চামচ নাড়ছেন তিনি। আতঙ্কিত কারোর স্পর্শ পেয়ে চমকে ওঠেন। আফরিনকে দেখে আবারও মনোযোগ দিয়ে শরবত নাড়তে থাকেন। তোমার কি মন খারাপ মা? মলিন হাসেন তাহমিনা হক। সেই হেসে মাথা নাড়ালেন। মন খারাপ হলে তুমি এমন চুপচাপ থাকো, তোমার চোখে সব কিছু স্পষ্ট মা। তিনি দীর্ঘশ্বাস ফেলেন। ওই লোকটা আর ওনার মেয়েকে দাওয়াত দিয়েছি বললে কি আমি আপ্যায়নের কোনো ত্রুটি রাখতাম নাকি রান্নাবান্নায় কম করতাম? এতটা অবিশ্বাস করে তোর বাবা আমাকে? ট্রে হাতে তাহমিনা হক চলে গেলেন ড্রয়িং রুমে। আফরিনের কাছে রেখে গেলেন কতগুলো প্রশ্ন, যার উত্তর আরফিনের কাছে নেই। টি টেবিলের উপর তাহমিনা হক নাস্তার ট্রে রাখলো। লেবুর শরবত, কয়েক পদের হালকা নাস্তা জার্নি করে এসেছি, এখন এটারই প্রয়োজন ছিল বলেই মুহূর্তে খালি করে ফেলেন শরবতের গ্লাসটা। এগুলো নিয়ে যান ভাবি, রান্নার সুঘ্রাণে আমার পেট খিদে চই করছে। তাহমিনা হক ফিচেল হাসেন। আরেকটা গ্লাস এগিয়ে দেন টিনার দিকে। এখন খেয়াল করে দেখলেন মেয়েটা লাল রঙের একটা জামদানি শাড়ি পরে এসেছে। শাড়িটা সামলাতে হিমশিম খাচ্ছে সে, তবুও লাজুক চোখে এদিক ওদিক তাকাচ্ছে। এই চাহনি কাকে খুঁজছে তাহমিনা হক ভালো করেই জানেন, তবু কিছু বলেন না। শরবত খেয়ে নাও, ভালো লাগবে। টিনা চমকে ওঠে, গ্লাসটা তাড়াতাড়ি হাতে নিল। আমার কেমন যেন লাগছে আন্টি। না চাইতো ঠোঁট জোড়া মৃদু প্রসারিত করেন তিনি। ভালো। জামাল এহতেশাম গোলাম মোস্তফার সাথে টুকটাক কথা বলছেন আর অস্বস্তিকে বারবার মোবাইল দেখছেন। দুপুর তখন 2টা। তানভীর রুম থেকে বেরিয়ে আসে সৌজন্যতা রক্ষার্থে। গোলাম মোস্তফা সাথে কুশল বিনিময় শেষ করে বসলো সোফায়। জামাল এহতেশাম বলেন, তানভীর মোস্তফা সাহেবের সাথে কথা বল, আমি একটু আসছি। বলে স্কেচে ভর করে চলে গেলেন ভেতরে। দরজায় হালকা পিটিয়ে কাকে যেন বারবার কল করছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। ব্যর্থ হয়ে বসে পড়লেন খাটে। টেবিল সাজানো শেষ। খাওয়ার জন্য ডাকছেন তাহমিনা হক। আপনারা খাওয়ার জন্য আসুন। ড্রয়িং রুমে চোখ বুলিয়ে দেখলেন কোথাও জামাল এহতেশাম নেই। পুনরায় তানভীরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, তোর বাবা কোথায়? ভেতরে। তুই ওনাদের নিয়ে টেবিলে বস, আমি তোর বাবাকে ডেকে আনছি। তানভীর মাথা ঝাঁকায়। গোলাম মোস্তফা একটু সামনে যেতেই টিনা ফিসফিস করে জিজ্ঞেস করে, আমার কেমন লাগছে তানভি? তানভীর জবাব দেয় না, সোজা এগিয়ে গেল ডাইনিং এর দিকে। টিনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। উত্তর না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে টিনা, মনে মনে আওড়ায়, কতদিন মুখ ফিরিয়ে রাখবে তানভি?
হয়তো আজই তোমার বাবা আমাদের বিয়ে নিয়ে কিছু বলবে, আর আজই যদি বলে দেয় তবে ওই মেয়েকে কিভাবে তোমার জীবন থেকে সরাতে হয় আমার জানা আছে। আমার কিছুই ভালো লাগছে না, তুমি ব্যাপারটা তাড়াতাড়ি দেখো। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, এসব নিয়ে 100 বার কল করেছি, কোন হাদিস নেই। দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে সব শুনেন তাহমিনা হক। চিন্তায় ডুবে গেলেন তিনি। দরজার দিকে নজর দিতে তাড়াতাড়ি করে কল কেটে দিলেন জামাল এহতশাম। কে ওখানে? তাহমিনা হক সম্মুখে আসেন। তিনি ভূমিতা করলেন না, কঠিন গলায় জিজ্ঞেস করেন, কার সাথে কথা বলছিলে তুমি? জামাল এহতশাম কাচুমচু স্বরে জবাব দেন, কারোর সাথে না। টেবিল সাজিয়েছো? কপাল কুচকে আসে তাহমিনা হকের। কিছু লুকোচ্ছ? কথা বাড়ালো না তাহমিনা হক, আস্তে করে বললেন, তোমার স্পেশাল মেহমান তোমার জন্য অপেক্ষা করছে, চলো খাবে। জামাল এহতশাম চলে এলেন, বসলেন টেবিলে। টিনা বেছে বেছে তানভীরের পাশেই বসলো। তানভীর উঠে যেতে চাইলে চোখের ইশারায় বাদ সাধেন তাহমিনা হক। তানভীর উঠল না, কঠিন হয়ে বসে রইল। মিষ্টি কোথায় আরফিন? একটু খেয়ে ঘুমিয়েছে। তিনি ওহ বলে মুরগির রেজেলা গোলাম মোস্তফার পাতে তুলে দিলেন। আয়েশ করে খাচ্ছেন তিনি। ভাবি রাতে রান্না ফার্স্ট ক্লাস, এবার থেকে মাঝে মধ্যে আসবো খাওয়ার জন্য। চিংড়ি আর মাংসের বাটি এগিয়ে দেন তাহমিনা হক। সমস্যা নেই, চলে আসবেন। আপনিও বসুন ভাবি। আফরিন তুমিও বসো, একসাথে খাই। কতদিন হলো এভাবে হই হুল্লোড় করে খাওয়া হয়নি। টিনার মা মারা যাওয়ার পর তো। গোলাম মোস্তফার স্বর কিছুটা নরম হয়ে এলো। ভাবি? টিনা ডাকতেই তিনি তড়িঘড়ি করে বললেন, এই তো খাচ্ছি। এদিকে কি হচ্ছে না হচ্ছে, মন যেন জামাল এহতশামের জন্য মনস্ক হয়ে ভাত নেড়ে যাচ্ছেন। তুমি খাচ্ছ না কেন? তাহমিনা হক কথায় চমকালেন জামাল এহতশাম। হ্যাঁ খাচ্ছি তো। বলে এক লোকমা ভাত মুখে নেন তিনি। তাহমিনা হক একে একে সবার পাতে সর্ষে ইলিশ দিলেন। আমি কাটা বেছে খেতে পারি না। তানভীর, তুমি কি ইলিশের কাটাগুলো বেছে দেবে? একামো করে বলে টিনা মনে মনে ভীষণ চটে যায় তানভীর। মুখে প্রকাশ করলো না, চাপা সরে পড়ল। আমিও পারি না কাটা বাছতে, তাই কাটা সহ মাছটাই চিবিয়ে খেয়ে ফেলি। আন্টি, তাহলে মাছটা নিয়ে যান। তাহমিনা হক বলেন, আমি বেছে দেই। টিনা তড়িঘড়ি করে বলে, না না, লাগবে না আন্টি, বিফ কাবাব দিন, ওটা বেশি মজা হয়েছে। তাহমিনা হক আর কিছু বললেন না, কাবাবের প্লেটটা এগিয়ে দিলেন। খাওয়া শেষ না করেই উঠে দাঁড়ান জামাল এহতশাম। তাহমিনা হকের সন্দেহ হয়। তিনি সন্ধিয়ান গলায় প্রশ্ন করেন, উঠে যাচ্ছ যে? খাবো না আর। কেন, কি হয়েছে? কিছু না বলে হাত ধুয়ে উঠে পড়েন। জামাল এহতশামের চাল চলন বেশ সন্দেহজনক মনে হলো তাহমিনা হকের কাছে। ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবতে লাগলেন তিনি। ভাবি, আমাদের তো খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আপনারাও বসুন না। গোলাম মোস্তফা কথার ভাবনাচ্ছেদ হয় তাহমিনা হকের। আমরা পরে খাবো ভাই। খাওয়া দাওয়া পরপর শেষ হয়েছে, মিনিট 10 হয়। তাহমিনা হক দই নিয়ে এলেন। ভেতর থেকে বেরিয়ে এলেন জামাল এহতশাম। চোখে মুখে পানের ছিটা, বড্ড ক্লান্ত দেখাচ্ছে ভদ্রলোককে। তোমার কি শরীর খারাপ লাগছে? মাথা নাড়ান তিনি। তেমন কিছু না। না খেয়ে উঠে গেলে যে? পেটে মোচড় দিচ্ছিল। একটু মাংস আর ভাত দিব, খাবে? খিদে নেই। আমাদের কিছুক্ষণের মধ্যে উঠতে হবে এহতেশাম সাহেব, আমার একটু দরকারি কাজ আছে। জামাল এহতশাম জবাব দেন, দইটা খেয়ে আগে রেস্ট নেবেন, সন্ধ্যার নাস্তা সেরে তারপর না হয়ে যাবেন। তা বললে না, আর্জেন্ট ভীষণ। টিনা আবদারের স্বরে বলে, আঙ্কেল, আবার সারপ্রাইজ। জামাল এহতশাম মুখে দুঃখী দুঃখী ভাব নিয়ে বলেন, স্পেশাল গিফট তো এখনো এসে পৌঁছয়নি। আর কতক্ষণ লাগবে? আমার তো আর সইছে না। সবুরে মেওয়া ফলে। এক্সপেন্সিভ কিছু আঙ্কেল? চোখ বড় বড় করে জিজ্ঞেস করে টিনা। জামাল এহতশাম দ্বিগুণ উৎসাহ নিয়ে বলেন, মহা মূল্যবান। বলে হাসিতে ফেটে পড়েন টিনা। জামাল এহতশাম আর গোলাম মোস্তফা সূর্যকে কেবল তাকিয়ে রইলেন তাহমিনা হক। আফরিন মায়ের আঁচল ধরে ফিসফিস করে বলে, বাবা কি করতে চাইছে মা? তিনি বিড়বিড় করেন, জানি না, কিছু জানি না আমি। বিকেল গড়িয়ে সন্ধ্যা। মাগরিবের আজান দিয়ে দিয়েছে অনেকক্ষণ। বেলা নামার সাথে সাথে চলে যান গোলাম মোস্তফা। তবে সারপ্রাইজ আর দেওয়া সে তখনকার ওই মেসেজের পর মোবাইল বন্ধ। মেয়েটার কি রাগ করেছে? কত শত ভাবনা তার মাথায় আসে।
কিন্তু মন শান্ত হয় না। পরীক্ষা থাকলেও বিকেলে নাগাদ চলে আসার কথা, এসে একটা কল দেওয়ার কথা। তানভীর প্রস্তুতি নেয় ভার্সিটির দিকে যাবে। এরপর প্রিয়া যেখানে থাকে সেখানে যাবে। একটা টি শার্ট গায়ে জড়িয়ে নিল সে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই প্রিয়ার নাম্বার থেকে কল এলো। ঠোঁটে হাসি ফোটে তার। তখনই হন্তদন্ত হয়ে সদর দরজা দিয়ে প্রবেশ করে তারেক। অস্থির কলে প্রশ্ন করে, মা বাবা কোথায়? তামিনা হক জবাব দিলেন না। জবাব না পেয়ে আফরিনকে জিজ্ঞেস করে। আফরিন বাবা কোথায়? আফরিন রুমের দিকে আঙ্গুলের ইশারা করে। তারেক গেল রুমে আর ঠাস করে দরজা বন্ধ করলো। বিকট শব্দে কেঁপে উঠল সবাই। তারেক আর বাবার মাঝে গলায় গলায় ভাব কবে থেকে? প্রশ্নটা করে কল রিসিভ করে তানভীর। আবারও খটকা লাগে তাহমিনা হকের। বুকটা মোচড় দিয়ে ওঠে ওনার। জামাল এহতেশামের ভাবমূর্তির সুবিধা ঠেকছে না। তিনি অনুমান করলেন বিপদ আসতে চলছে, বড় এক বিপদ। সারাদিন মোবাইল অফ কেন ছিল ম্যাম? আমাকে টেনশন দিতে ভালো লাগে? ওপাশ থেকে অদ্ভুত একটা আওয়াজ এলো। পিয়া। একটা মোটা কণ্ঠস্বর। তানভীর কান থেকে মোবাইল নামায়। ভালো করে দেখলো পিয়ার নাম্বার কিনা। সেভ নাম্বার তো ভুল হওয়ার কথা না। হ্যাকার? লাভ নেই, আমি এসব বিশ্বাস করি না। আজকাল মোবাইল হ্যাক করে ভয় দেখানো হয়। লোকটা হাসলো বিকট শব্দ করে, তারপর নিস্তব্ধতা। এরপরই কানে এসে ভিতে কোনো কিছুকে আঘাত করার শব্দ। একটি মেয়েলি গলা মাগ্য করে আর্তনাদ করে ওঠে। কণ্ঠটা চিনতে ভুল হয় না তানভীরের। পিয়া, এই পিয়া, কে আঘাত করেছে তোমাকে? তানভীরকে উত্তেজিত হতে দেখে ছুটে আসেন তাহমিনা হক আর আফরিন। তিনি ব্যতিব্যস্ত গলায় জিজ্ঞেস করেন। পিয়ার কি হয়েছে? সেদিকে খেয়াল নেই তানভীরের। সে কেবল পিয়া পিয়া করে যাচ্ছে। ওপাশ থেকে আবার শোনা গেল পুরুষের কণ্ঠস্বর।